ক্রিকেট ইজ অল অ্যাবাউট মোমেন্টাম। এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানিস্তান বাংলাদেশের সাথে দুর্দান্ত ক্রিকেট খেলা শ্রীলঙ্কা ওই সময় সুপার একটা মোমেন্টামের ভেতরে ছিল, কিন্তু সুপার ফোরে এসে একেবারে ভিন্ন চিত্র দেখা গেল। যখন তারা বাংলাদেশের কাছে খুবই ক্লোজ একটা ম্যাচ হেরেছে, তখন তাদের মোমেন্টামটা আসলে চলে গেছে এবং তারা পাকিস্তানের বিপক্ষে আসলে রীতিমতো ঢুকেছে এবং দাঁড়াতেই পারেনি। ব্যাটিং করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে, উইকেটটাকে তারা মিসজাজ করেছে, তাদের একাদশ সিলেকশন ঠিক ছিল না। দুই ওপেনার শুরু থেকে এমনভাবে খেলার চেষ্টা করেছে যে শ্রীলঙ্কাকে ম্যাচ জিততে গেলে 180-190 রান করতে হবে, বাট উইকেট আসলে ওরকম ছিল না। এবং আর একটা ঘটনা যেটা হয় যে যেদিন শাহিন শাহ আফ্রিদি নতুন বলে পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দেন, সেদিন পাকিস্তানের বোলিং লাইন আপের চেহারাটা অন্যরকম থাকে, অন্যান্য বোলাররা অনেক বেশি উদ্বুদ্ধ থাকে। শাহিন শাহ আফ্রিদি এই দিন দুই ওপেনারকেই ফিরিয়েছেন, নিশাঙ্কাকে এবং কুশাল মেন্ডিসকে। তখনই শ্রীলঙ্কা আসলে বিপদে পড়ে যায়। এরপরে আরও একটা উইকেট নিয়েছেন কামিন্দু মেন্ডিস, যিনি 50 রান করেছেন এবং যেই 50 রানের কারণে 133 পর্যন্ত শ্রীলঙ্কা পৌঁছতে পেরেছে, তাকেও শাহিন শাহ আফ্রিদি আউট করেছেন। 4 ওভার বল করে 28 রান দিয়ে তিনি 3টা উইকেট নিয়েছেন। একটা সময় আসলে 80 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল শ্রীলঙ্কার, তখন মনে হচ্ছিল যে হয়তো তারা আসলে 100 করতে পারবে কিনা। কামিন্দু মেন্ডিসের ওই 50-এর কারণেই তারা আসলে শেষ পর্যন্ত 133 করে। এবং এই দিন পাকিস্তান একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি নেয়, তারা পেসের উপর হেভিলি ডিপেন্ড করেছে। শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ এক্সপেন্সিভ ছিলেন বা 2টো উইকেট নিয়েছেন। এরপর ফাহিম আশরাফ 4 ওভার বল করেছেন, 34 রান দিয়েছেন। এরপর হোসেন তালা 3 ওভার বল করে 18 রানের 2টো উইকেট তিনি নিয়েছেন। আবরার আহমেদ 4 ওভার বল করে 8 রানে 1 উইকেট নিয়েছেন। নওয়াজ কিংবা সাইম আইয়ুব কাউকেই আসলে ক্যাপ্টেন ব্যবহার করেননি। আগের ম্যাচেও নওয়াজকে বল করতে দেখা যায়নি, এই ম্যাচেও আসলে তিনি বল করেননি। এরপরে যখন পাকিস্তান জবাব দিতে নামে, সাহেবজাদা ফারহান এমনি তিনি ফর্মে রয়েছেন, ইন্ডিয়ার এগেনস্টে একটা দুর্দান্ত 50 করেছেন। এই দিন তিনি 15 বলে 24 রানের একটা ইনিংস খেলেছেন। ফকর জামান 19 বলে 17 রানের একটা ইনিংস খেলেছেন এবং 45 রানের ওপেনিং জুটিতেই পাকিস্তানের জয়ের ভিত আসলে তৈরি হয়ে গিয়েছিল। এবং পাওয়ার প্লেতে কিন্তু শ্রীলঙ্কা 53 রান তুলেছিল 3 উইকেট হারিয়ে। পরের 9 ওভারে গিয়ে তারা মাত্র 35 রান তুলতে পারে। সেই জায়গাটাতে পাকিস্তান উইকেট হারিয়েছে ঠিকই, এবং একটা সময় গিয়ে তাদের 80 রানে 5 উইকেট পড়ে গেলেও একটা পার্টনারশিপ যেটা দরকার ছিল, সেই পার্টনারশিপটা আসলে করতে সক্ষম হয় মোহাম্মদ নওয়াজ এবং হুসেইন তালাত। দুজনে মিলে 60 রানের যে পার্টনারশিপ, সেটাতেই আসলে পাকিস্তানের জয় নিশ্চিত হয় এবং পাকিস্তান এশিয়া কাপে টিকে থাকে। এখন কথা হলো যে সমীকরণটা কি দাঁড়াচ্ছে। সমীকরণটা এখন সিম্পল। বাংলাদেশ এবং পাকিস্তানের যে ম্যাচটা, সেই ম্যাচটা অলিখিত সেমিফাইনালে পরিণত হতে পারে। বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে জেতে, তাহলে তো আসলে কথাই নেই, তাহলে বাংলাদেশ ফাইনাল মোটামুটি নিশ্চিত করে ফেলবে, রান রেটের হিসেব হোক আর যাই হোক। আর যদি ইন্ডিয়ার কাছে বাংলাদেশ হারে, সেক্ষেত্রে পরের দিন পাকিস্তান এবং বাংলাদেশের যে ম্যাচটা হবে, সেটা আসলে এক কথায় সেমিফাইনাল। সেই ম্যাচে যে জিতবে সেই আসলে ফাইনালে চলে যাবে, এরকম একটা ইকুয়েশন হয়ে গেছে। শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশের সুবিধা হতো যে বাংলাদেশ হয়তো এক ম্যাচ জিতেই ফাইনালে যাওয়ার একটা সুযোগ পেলেও পেতে পারতো, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। এখন পাকিস্তান বাংলাদেশ ম্যাচ সেমিফাইনাল হয়ে যেতে পারে যদি বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হারে। আর যদি বাংলাদেশ জেতে, তাহলে আবার ইকুয়েশনটা পুরোপুরি অন্যরকম হয়ে যাবে। তখন 3 দলের দেখা যেতে পারে যে 4 পয়েন্ট হওয়ার সম্ভাবনা আছে। ইন্ডিয়া যদি শ্রীলঙ্কাকে হারায়, পাকিস্তান যদি বাংলাদেশকে হারায় এবং বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হারায়, তাহলে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ 3 দলের 4 পয়েন্ট করে হয়ে যাবে। তখন রান রেটের হিসেবটা আবার সামনে চলে আসবে। সো দেখা যাক কি হয়। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।